কালাবুনা 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 শুনতে শুনতে মাথাটা পুরো গেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম ঝাল ঝাল খাসির মাংসের কালাবুনা। তো খাসির মাংসের কালাবুনার জন্য আমি কি কি নিচ্ছি তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 4টে পেঁয়াজ মাঝারি সাইজের কুচি করে নিয়েছি, আলু নিয়েছি, চৈঝাল নিয়েছি, আদা রসুন নিয়েছি আর টমেটো। এরপরে আমি নিয়েছি 1 কিলো পরিমাণ খাসির মাংস। আর এদিকে আমার শাশুড়ি মা করছে পিঠা। আজকে ভাবলাম যে একটু পিঠা দিয়ে কালো বোনাটা টেস্ট করব। রান্না শুরু করার আগেই আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করতে লাগবে গোটা গরম মশলা, 1/2 চামচ পরিমাণ ধনে এবং 1/2 চামচের একটু বেশি পরিমাণ জিরে, আর সঙ্গে নেব 2টো শুকনো লঙ্কা। এখন হালকা আছে এগুলোকে সুন্দর করে ভেজে নেব। এখানে কিন্তু আমি মশলা একটু কমই নিয়েছি। আমরা যখন বাইরে কোনো হোটেল বা দোকানে খেতে যাই তখন কিন্তু মশলাটা একটু বেশিই থাকে। তো বাড়িতে করছি তো হাইজিনের দিকটাও লক্ষ্য করতে হবে, কম মশলা খাওয়াই শ্রেয়। মশলাটা ভাজা হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রাখবো। এরপর নিয়ে নিচ্ছি হলুদ আর লবণ। আমি বেশিরভাগ সময় মাংস রান্নার সময় হলুদ আর লবণটা আলাদা করে বাটিতে নিই, মানে মাংসর পরিমাণ বুঝে আন্দাজ মতো করে নিয়ে নিই। এরপরে দেখলাম মশলাটা ঠান্ডা হয়ে গেছে, তাই আমি মিক্সিতে করে গুঁড়ো করে নিলাম। মোটামুটি আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। এখন আমি একটা কড়াই নিয়ে তাতে একটু বেশি পরিমাণ তেল গরম করে আলুটা ভেজে নেব। আর আলুটা একটু বেশি সময় নিয়েই ভাজবো। হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ধীরে ধীরে ভাজবো যাতে আলুটার ভিতরটা অনেকটা হয়ে যায়। আর একদম দম বিরিয়ানির মতো যে আলুর টেস্টটা পাওয়া যায় না, ধীরে ধীরে ভাজলে একদম সেই টেস্টটাই পাওয়া যায়। তাহলে আলুটা এদিকে ধীরে ধীরেই ভাজা হোক আর আমি মেইন মশলাটা করে নেব। প্রথমে যে ভাজা মশলাটা করে গুঁড়ো করে নিলাম না, তার যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, এই মশলাটা কিন্তু ঢেকে রাখবে যাতে গন্ধটা আর কি বাইরে ছড়িয়ে না যায়, মানে গন্ধটা কমে না যায়। আর তাই আমি একটা বাটিতে রেখে অন্য একটা বাটি চাপা দিয়ে দিলাম। এরপর মেইন মশলাটি করার জন্য আমি আদা রসুন আর একটু পেঁয়াজ নিয়ে নিলাম, আর সাথে নেব এখন অনেকগুলো শুকনো লঙ্কা। এখানে আমি মোট 18টা শুকনো লঙ্কা নিয়েছি, একটু ঝাল ঝাল হবে তার জন্য। আর হ্যাঁ, তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো বা ঝাল খেতে পারো সেইভাবে তোমরা আন্দাজ মতো লঙ্কা নিয়ে নেবে। এরপরে নিয়েছি 1 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো। এখন আমি এই সবগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব। এই যে আমার পেস্ট করা হয়ে গেছে, আর এই দেখো একদম ফিনিশ হয়ে গেছে। আর হ্যাঁ, খাসির মাংস স্বাদ বাড়ানোর জন্য আমি অন্য আরেকটা জিনিসও নিয়েছি, আগে বলেছি তো আরেকবার বলে দিই, সেটা হচ্ছে চৈঝাল। চৈঝাল কিন্তু মাংসের একটা অন্যরকম ফ্লেভার তৈরি করে ফেলে আর খুবই ভালো লাগে। আমি তো খুব পছন্দ করি। যাদের পছন্দ হয় বা যারা পছন্দ করে অবশ্যই চৈঝাল নিতে পারো। আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, তো আলুটা তুলে নিয়ে নিলাম। এরপর আলু ভাজা তেলের ভিতরেই দিয়ে দিলাম 2-3টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এখানে অন্য সময় আমরা যদি নর্মালি খাসির মাংস রান্না করি তখন কিন্তু আমরা গোটা গরম মশলা ব্যবহার করি বা হিং ব্যবহার করি। এখানে আমি কোনো গোটা গরম মশলা বা অন্য কিছু ব্যবহার করব না, শুধু জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, এই 3টে ব্যবহার করব। এরপর ওগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ, আর তারপর পরই দিয়ে দেব টমেটো কুচি, আর এগুলোকে মোটামুটি হালকা করে ভেজে নেব। আর হ্যাঁ, প্রথমে আমি গরম মশলা দিইনি। ওই টাইমে যদি গরম মশলা দেওয়া হয় ওর কিন্তু কোনো ভ্যালু থাকবে না, ওর গন্ধটা আমরা লাস্টে পাবো না, কারণ লাস্টে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা আছে, সেইটার গন্ধটাই মেইন। তাই প্রথমে গোটা গরম মশলা দেওয়ার দরকার নেই। এখানে টমেটো আর পেঁয়াজ কুচি ভাজা হচ্ছিল, তার মাঝখানে আমি আবার লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এখন এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি যে পরের যে মশলাটা করে রেখেছি পেঁয়াজ রসুনের, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখন এইগুলোকে খুব সুন্দর করে কষাতে হবে। প্রথমে যে মশলা করার সময় যে হালকা জল দিয়ে মশলাটা করে নিয়েছি, ওই জলটা দিয়েই মশলাটা কষানো হবে। আর কষানো হবে কি, ঢেকে ঢেকে কষালে বেশি ভালো হয়। ঢেকে ঢেকে মশলা কষালে তা খুব তাড়াতাড়ি মশলা কষানো হয়ে যায়, আর বেশি পরিমাণ জলেরও প্রয়োজন হয়। দেখো আমি এখানে 2বার ঢেকে ঢেকে মশলা কষিয়ে নিয়েছি, মানে মাঝে তুলে আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়েছিলাম। তো ওই যে উপরে তেলটা চলে এসেছে, তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে মাংসটা দিয়ে দেব। আর মাংস দেওয়ার পর যুদ্ধ শুরু, মানে সুন্দর করে কষাতে থাকতে হবে। নাকে নাকে কথা বলছি তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নিও, অসুস্থ তো যাই হোক। হ্যাঁ, আরেকটা কথা, যার আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বা আমার রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব, এবং যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো দিয়ে রাখবে, ঠিক আছে? আর এগুলো করে আমার পাশে থেকো। তো ঠিক আছে, আবার রান্নায় ফিরে আসি। এতক্ষণ তো দেখলে আমি মশলা আর মাংসটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এক করে দিচ্ছিলাম। এরপর মাংসটাকেও কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে। এর জন্য মশলা যেভাবে কষিয়েছিলাম ঢেকে ঢেকে, মাংসটাকেও আমি ঠিক সেইভাবেই কষাবো। 15 থেকে 20 মিনিটের মতো আমি ওই ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর এই দেখো মাংস থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। মাংস খুব সুন্দর করে কষানোর পর যখন দেখবো আমরা যে মাংস থেকে তেল বেরিয়ে এসেছে বা মাংসতে যে আমরা
তেলটা দিই সেইটা যখন বাইরে মাংসর গায়ে গায়ে চলে আসে সেটাই হচ্ছে মাংস কষানো হয়ে গেছে, এটা বোঝার উপায়। আগে থেকে আমি কেটলিতে করে গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা হয়ে গেছে আর এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে। এখন আমি মাংসে পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। মাংসতে কিন্তু ভুলেও কখনো কষানোর পর ঠান্ডা জল দেবে না, এতে কিন্তু মাংসের স্বাদ খুবই একদম জঘন্য হয়ে যায়, খুবই খারাপ হয়ে যায়। তো পরিমাণ মতো জল দিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি চই জাল, যে চই জালটা কেটে রেখেছিলাম সেই চই জালটা দিয়ে দিচ্ছি। এখন আমার প্রয়োজন একটা প্রেসার কুকার। তোমরা চাইলে শুধু কড়াইতেই উনুনের উপর রান্না করতে পারো। খাসির মাংস তো রান্না করতে অনেক সময় লাগে আর ওই সময়টা আমার কাছে নেই যেহেতু, তাই আমি প্রেসার কুকার ব্যবহার করছি। তোমরা যদি পারো এমনি কড়াইতে রান্না করে নিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু একটু বেশি সময় লাগবে এই আর কি। আর এই যে মাংসটা আমি প্রেসার কুকারে ঢেলে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর সাথে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ আর দুটো গোটা রসুন। আমার কিন্তু মাংসতে বা খিচুড়িতে গোটা পেঁয়াজ রসুন খেতে খুবই ভালো লাগে আর আমি মাংস রান্নার সময় সবসময় এটা ব্যবহার করি। প্রেসার কুকারটা পুরো সেট আপ করে আমি মিডিয়াম আঁচে 4টে সিটি দিয়ে নিচ্ছি, এবার রেখে দিই। আর হ্যাঁ, রান্না কিন্তু এখনো কমপ্লিট হয়নি, আরো অনেকটা কাজ বাকি আছে। প্রেসার কুকারটা একটু নর্মাল হওয়ার জন্য রেখে আমি এবার চলে গেলাম মাটির উনুনের কাছে। মা ওদিকে পিঠা করছে, খুব সুন্দর পিঠা হচ্ছিল, একদম ফুলকো ফুলকো লুচির মতো। আমি একটু টেস্ট করে নিচ্ছি। তো ঠান্ডার সময় বেশ ভালোই লাগে। তো ঠান্ডা তো বলতে গেলে চলেই গেল, আবার এই যে বৃষ্টি বৃষ্টি ভাব শুরু হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে। তো মাকে বলেছিলাম যে আর তো গরম পড়ে গেলে আর তেমন একটা খাওয়া হবে না, আজকে পিঠা করো। আর আরেকজন বলেছে পিঠা দিয়ে মাংস খাবে, তো সেই হিসেবেই আমি আজকে কালা বোনাটা করলাম। মা ওদিকে মাটির উনুনে পিঠা করছে আর আমি আবার রান্না করে চলে এলাম। তো আমি কড়াইটা ধুইনি, ওইভাবেই রেখে দিয়েছিলাম ঢেকে। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তারপর কড়াইটা বসিয়ে এখন পুরো মাংসটা কড়াইতেই ঢেলে দিচ্ছি। গ্যাসের পাওয়ারটা কিন্তু একদম ফুল করে দিয়েছি, জ্বালাতে হবে তো বেশ একটা ঝোল ঝোল ভাব আছে, একটু কমে যাবে। আর মেইন মশলাটাও দিতে হবে, একটু নাড়াচাড়া পড়বে, এর জন্য আমি আলুগুলো তুলে নিচ্ছি যাতে আলুগুলো ভেঙে না যায়। আর আলুগুলো যেহেতু আগে থেকেই ভালো করে ভাজা ছিল, এখন অনেকটা নরম হয়ে গেছে। এখন আলুগুলো তুলে নিয়ে প্রথমে যে ভেজে গুঁড়ো করে মশলাটা রেখেছিলাম না, ওইটাই হচ্ছে কালাভুনার মেইন মশলা, আর ওইটা এখন দিয়ে দিচ্ছি। আর এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দেখো, কালাভুনা কিন্তু হাঁসের মাংসটাই বেশি ভালো লাগে, তো আজকে আমি একটা নতুন জিনিস করলাম, খাসির মাংসের কালাভুনা করে ফেললাম। আর কালাভুনার জন্য যে মশলাটা করলাম এর থেকেও কিছু মশলা বাড়ানো যায়, সেটা আমি অন্য একদিন হাঁসের মাংসর কালাভুনা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব ইচ্ছা ছিল হাঁসের মাংসর কালাভুনা করে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা হয়নি, এরপরে হবে। আর হ্যাঁ, আমি এখন হাঁসের মাংসর কালাভুনার কথা তুললাম বলে এটা ভেবো না যে আমার খাসির মাংসর কালাভুনা খেতে খারাপ হয়েছে, একদম জবরদস্ত হয়েছিল, একদম ফাটাফাটি যেটাকে বলে। আমার বাড়ির সবাই খেয়ে তো খুব প্রশংসা করেছে, একদম ঝাল ঝাল মুখে লাগানোর টেস্ট। তোমরা একদিন অবশ্যই রান্না করে খেয়েও কেমন লাগে আমাকে কিন্তু জানাবে। টাটা, ভালো থেকো সবাই।